ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি লেকচার নাম্বার 10 শুরু করব। এটাই কারেন্ট ইলেকট্রিসিটির শেষ লেকচার হতে চলেছে, শেষ চ্যাপ্টার আমরা করব এই ইউনিটে। কারেন্ট ইলেকট্রিসিটি হচ্ছে ইউনিট নাম্বার 2 যেটা চলছে আমাদের এখন। এই ইউনিটে অ্যাকচুয়ালি 3টে চ্যাপ্টার ছিল, তো দুটো আমরা কমপ্লিট করেছি। একটা হচ্ছে ওহমস ল অ্যান্ড রেজিস্ট্যান্স, আর একটা যেটা কমপ্লিট করলাম সেটা হচ্ছে কারশফস ল অ্যান্ড ইলেকট্রিক্যাল মেজারমেন্টস। তো আমরা নিউমেরিক্যাল সহ দুটো চ্যাপ্টার কমপ্লিট করেছি। এবার আমরা যেটা লাস্ট চ্যাপ্টার আমাদের আছে এই ইউনিটে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি অ্যান্ড পাওয়ার। খুব ছোট চ্যাপ্টার, থিওরিটিক্যাল পড়ার মতো তেমন কিছু নেই, কিছু ফর্মুলা আছে আর কিছু ছোট ছোট কনসেপ্টস আছে এবং নিউমেরিক্যাল প্রবলেম আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে থিওরি পার্টটা বা কনসেপচুয়াল পার্টটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করব। আফটার দ্যাট আমরা কিছু সিলেক্টেড প্রবলেম সলভ করব, যেগুলো ডিফারেন্ট এক্সামে বিগত বৎসরগুলোতে এসছে। কিছু ভালো প্রবলেম, সিলেক্টেড প্রবলেম যেগুলো, সেগুলো নিয়ে আমরা সলভ করব। তো এই হতে যাচ্ছে মোটামুটি আজকের লেকচার। ওকে, তো চলো শুরু করা যাক। আচ্ছা, প্রথমে বলি এই চ্যাপ্টারটা তোমাদের আগেই পড়া আছে, তোমরা ক্লাস 10-এ পড়ে আসছো। যে বোর্ডেরই স্টুডেন্ট হও তোমরা আগে এটা পড়ে আসছো। ইলেকট্রিক্যাল এনার্জি মানে কি, পাওয়ার মানে কি, হিটিং এফেক্ট অফ কারেন্ট কি, হিটিং এফেক্টের অ্যাপ্লিকেশন কি আমাদের ডেইলি লাইফে, সবই তোমাদের পড়া। আমি শুধু একটু রিমাইন্ড করিয়ে দিব আর এক্সট্রা যেটুকু জানা দরকার সেইটুকু বলবো। ওকে, তো চলো শুরু করি। ধরো আমার কাছে একটা ওয়্যার আছে, এটা যার রেজিস্ট্যান্স হচ্ছে আর, এর দুটো এন্ড এ আর বি, এই দুটো এন্ডের পোটেনশিয়াল VA অ্যান্ড VB। এই এন্ডের পোটেনশিয়াল হচ্ছে VA, এই এন্ডের পোটেনশিয়াল হচ্ছে VB, আর এর ভেতর দিয়ে একটা কারেন্ট ফ্লো করছে সাপোজ I। তো টি টাইম ধরে যদি এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে টাইম টি, তাহলে পরে কতটা ওয়ার্ক হয় সেই ওয়ার্কটা আমরা ক্যালকুলেট করতে পারি ফ্রম দ্য ডেফিনিশন অফ পোটেনশিয়াল ডিফারেন্স। দেখো এ আর বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স কত? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু VA মাইনাস VB। এবার এই পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনিশন কি? একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জ নিয়ে যেতে যে অ্যামাউন্ট ওয়ার্ক হয় সেটাকে পোটেনশিয়াল ডিফারেন্স বলে। তাহলে এই এ আর বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু VA মাইনাস VB, দ্যাট মিনস আমি যদি একটা ইউনিট পজিটিভ চার্জ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনতে চাই, দ্য ওয়ার্ক উইল বি দিস VA মাইনাস VB। এবার যখন এর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করছে তখন অ্যাকচুয়ালি কি ফ্লো করছে? চার্জ। আমরা জানি কারেন্ট ইজ নাথিং বাট ফ্লো অফ চার্জ। এবার যেহেতু চার্জ ফ্লো করছে তাহলে ওয়ার্ক হচ্ছে। এবার এই ওয়ার্কটা কে করছে? তোমরা জানো যে কন্ডাক্টরের ভেতরে কি থাকে? ইলেকট্রিক ফিল্ড। সেই ইলেকট্রিক ফিল্ডটা ওয়ার্কটা করছে। এবার এই ওয়ার্ক করতে গেলে কি লাগে? এনার্জি লাগে। সেই এনার্জিটা কোথা থেকে আসছে? সেই এনার্জিটা আসছে সোর্স থেকে। সোর্স যেমন কোনো সার্কিটে ব্যাটারি থাকতে পারে, কোনো সার্কিটে জেনারেটর থাকতে পারে, ইজন্ট ইট? তো সোর্স যেটা, ধরো আমরা যেটা শিখেছি, এখন আমরা ডিসি পড়ছি, এসিতে আমরা এখনও যেহেতু যাইনি, তো আমরা ব্যাটারির কথাই বলবো। ধরো এর সাথে কোথাও একটা ব্যাটারি কানেক্টেড আছে, এই ধরো ব্যাটারি, তাহলে দিস ইজ সোর্স। হ্যাঁ, এটাকে সোর্স কেন বলি আমরা? ইট ইজ দ্য সোর্স অফ এনার্জি। অর্থাৎ একটা কন্ডাক্টরের দুটো এন্ডের মধ্যে আমরা যদি ব্যাটারি কানেক্ট করি তাহলে ওর ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে। কারেন্ট ফ্লো অ্যাকচুয়ালি করে বললে ভুল হবে, সোর্স করায়। নর্মালি ব্যাটারি কানেক্ট না করলে তো আর কন্ডাক্টরের ভেতর দিয়ে কারেন্ট ফ্লো করে না। যদি পোটেনশিয়াল সেম হতো, এ আর বি এন্ডের পোটেনশিয়াল দুটোই যদি ভি হতো, তাহলে কি কারেন্ট ফ্লো করতো? করতো না। পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হয়েছে, যার ফলে ভেতরে ফিল্ড তৈরি হয়েছে, যার ফলে ভেতরে যে ফ্রি ইলেকট্রনগুলো বা ফ্রি চার্জগুলো সেগুলো মুভ করছে। তো মুভ করতে গিয়ে ওয়ার্ক হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়ার্কটা পারফর্ম করাচ্ছে কে? এই সোর্সটা। তো কত ওয়ার্ক হচ্ছে? টি টাইম ধরে যদি কারেন্ট ফ্লো করে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি
that will be, the work will be VA minus VB into Q. টি টাইমে যদি কিউ চার্জ ফ্লো করে থাকে টোটাল এ থেকে বি এর দিকে, তাহলে আমরা ওয়ার্কের যে ফর্মুলা সেটা আমরা এরকম জানি, ভি ইন্টু কিউ, এটা ইলেকট্রোস্ট্যাটিক্সে আমরা পড়েছি, ওয়ার্ক ইকুয়াল টু পোটেনশিয়াল ডিফারেন্স ইন্টু চার্জ। কারণ পোটেনশিয়াল ডিফারেন্সের ডেফিনিশনটা একটু মনে করো, তাহলেই ব্যাপারটা ইজি হয়ে যাবে। এটার মানে কি আমি একটু আগে বলেছি, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক টু বি ডান ইন ব্রিঙ্গিং এ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি, তাই না? তাহলে কিউ অ্যামাউন্ট অফ চার্জ যদি ফ্লো হয় তাহলে টোটাল ওয়ার্ক কত হবে, ভিএ মাইনাস ভিবি ইন্টু কিউ। সো ইট ক্যান বি রিটেন লাইক দিস, ভিএ মাইনাস ভিবি ইন্টু কিউ মানে আবার আমরা জানি আই ইন্টু টি। এই ভিএ মাইনাস ভিবিকে সংক্ষেপে যদি ভি লিখি তাহলে ফর্মুলা দাঁড়াচ্ছে ভিআইটি। কি বের করলাম আমরা একটু বোঝো, একটা রেজিস্টার তার ভেতর দিয়ে আই কারেন্ট ফ্লো করছে টি টাইম ধরে, তাহলে কত অ্যামাউন্ট অফ ওয়ার্ক হবে এইটা আমরা বের করলাম ভিআইটি। এই ওয়ার্কটাই কিন্তু, এই ওয়ার্কটা কে করছে, ওয়ার্ক মানে এনার্জি, তাই না? এই ওয়ার্ক বা এনার্জিটা কে সাপ্লাই দিচ্ছে, এই যে সোর্স, বুঝতে পারছো? সো তুমি বলতে পারো যে এই সার্কিটে টি টাইমে কত এনার্জি কনজিউমড হলো, এটা ভিআইটি। ওকে, কোনো অসুবিধা? আশা করি অসুবিধা থাকার কথা না। তাহলে এনার্জি কনজিউমড এর ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু, এটা ডাব্লিউ লিখতে পারো, এটাকে তুমি ইও লিখতে পারো, ই ইকুয়াল টু ভিআইটি। এবার এটা অনেক ফর্মে লেখা যায়। কি কি ফর্মে লেখা যায়? এই সার্কিটের ক্ষেত্রে ভি ইকুয়াল টু আইআর লিখতে পারো, সো আইআর ইন্টু আই ইন্টু টি, সো দিস উইল বি আই স্কোয়ার আর টি, ইজন্ট ইট? আচ্ছা, এটাকে আবার এরকমও লিখতে পারো, আই ইকুয়াল টু ভি বাই আর লিখতে পারো ইন্টু টি, সো দিস ইজ ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। তাহলে ওয়ার্ক বা এনার্জি, এনার্জির ফর্মুলা এটাও হয়, এটাও হয়, এটাও হয়। যখন যেটা আমাদের প্রয়োজন পড়বে আমরা তখন সেটা ইউজ করব। বোঝা গেল? ওকে, আচ্ছা, এবার এখান থেকে আরেকটা কথা বলে দেই, সেটা হচ্ছে তোমরা ক্লাস 10-এ জুলের সূত্র পড়েছো, মনে আছে? হিটিং এফেক্ট অফ কারেন্ট। তো এই ব্যাপারটা কি আমরা এখনই দেখলাম যে একটা রেজিস্টার আর, তার ভেতর দিয়ে যদি আই অ্যামাউন্ট কারেন্ট টি টাইম ধরে ফ্লো করে, তাহলে যে অ্যামাউন্ট অফ এনার্জি কনজিউমড হয় দ্যাট ইজ ভিআইটি। ওকে, এবার এই যে এনার্জিটা কনজিউম হলো, আধানটা ফ্লো করলো রেজিস্ট্যান্সের ভেতর দিয়ে, এই এনার্জিটা অ্যাকচুয়ালি কি হয়? এই এনার্জিটা কিন্তু অ্যাকচুয়ালি হিটে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? তো এটা হিটে কনভার্ট হলে রেজিস্টারটা গরম হয়। তাহলে এটা যদি হিটে কনভার্ট হয়, এই যে ঘটনাটা, যে যখন কোনো কারেন্ট ফ্লো করে কোনো রেজিস্টারের ভেতর দিয়ে, তখন কন্ডাক্টরটা বা ওই রেজিস্টারটা কি হয়, হিট হয়, হিটিং হয়, ওর টেম্পারেচার ইনক্রিজ হয়। দিস ফেনোমেনন ইজ কল্ড হিটিং এফেক্ট অফ কারেন্ট, অথবা তড়িৎ প্রবাহের তাপীয় ফল, যার বাস্তব প্রয়োগ দৈনন্দিন জীবনে আমরা অনেক জায়গায় করে থাকি, দেখে থাকি, যেমন হিটার, যেমন আয়রন, ইলেকট্রিক আয়রন, যেমন ইলেকট্রিক ফিউজ, তোমরা এই চ্যাপ্টারে ফিউজের ব্যাপারে একটু পড়বেও। তো এটা এই যে ঘটনা, এই যন্ত্রপাতিগুলোতে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে হিটিং এফেক্ট। তো এই হিটিং এফেক্টে কত হিট প্রডিউসড হবে তারও কিন্তু ফর্মুলা এটাই। কারণ কি, আমি একটু আগে কি বললাম, এই যে এনার্জিটা কনজিউমড হলো, এটাই কিন্তু হিটে কনভার্ট হয়। বোঝা গেল? এই এনার্জিটাই হিটে কনভার্ট হয়। হ্যাঁ, তবে একটা কথা এখানে আছে, যে ধরো কোনো ইলেকট্রিক্যাল সার্কিটে মানে পিওর রেজিস্ট্যান্স ছাড়া বিভিন্ন, ধরো কোনো একটা যন্ত্র আছে, ধরো একটা ফ্যান আছে আর একটা বাল্ব আছে। আমি একটা সার্কিট এঁকেই দেখাচ্ছি, দাঁড়াও। ধরো এরকম একটা আছে সার্কিট, যেখানে একটা বাল্ব আছে
একটা হিটার আছে, আর মনে করো একটা ফ্যান আছে, কেমন? এবার এর সাথে একটা ব্যাটারি বা সোর্স যুক্ত আছে। এটা হচ্ছে ফ্যান, এটা হচ্ছে বাল্ব, আর এটা মনে করো হিটার। এবার যখন এখান থেকে কারেন্ট ঢুকবে এই সার্কিটে, এ গিয়ে কি করবে, এর অ্যাক্রসে একটা পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি করবে, এর অ্যাক্রসে একটা, এর অ্যাক্রসে একটা। ধরো এর অ্যাক্রসে যেটা সেটা ভিবি, এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা মনে করো ভিএইচ, আর এর অ্যাক্রসে যেটা সেটা মনে করো ভিএফ। বুঝবে একটু কি বলতে চাচ্ছি আমি? তিন জায়গায় তিনটা পোটেনশিয়াল ডিফারেন্স প্রডিউস করবে। তাহলে এর অ্যাক্রসে যে পাওয়ার, যে এনার্জি কনজিউমড হবে সেটা কত হবে টি টাইমে? ভিবি ইন্টু আই ইন্টু টি। এর অ্যাক্রসে ভিএইচ ইন্টু আই ইন্টু টি, এই যে ফর্মুলা দেখো, আর এর অ্যাক্রসে ভিএফ ইন্টু আই ইন্টু টি। তাহলে যদি বলে যে এই সার্কিট টোটাল কত এনার্জি কনজিউমড করলো, সো দিস ইজ দ্য ফর্মুলা। তাহলে এই সার্কিটে টোটাল এনার্জি কনজিউমড হবে এতটা। এবার এখানে দেখো এই যে ইনস্ট্রুমেন্টটা, এই ইনস্ট্রুমেন্টে এই এনার্জির কিছু অংশ তাপে রূপান্তরিত হবে, কিছু আলোতে রূপান্তরিত হবে। বোঝা গেল কি? সো এটা কিন্তু, এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ তাপে রূপান্তরিত হচ্ছে না, কিছুটা তাপ কিছুটা আলো। যদিও যদি খুব সূক্ষ্মভাবে আমরা বিচার করি তাহলে এটা অ্যাকচুয়ালি প্রথমে তাপেই রূপান্তরিত হয়, তারপর সেইখান থেকে আলো উৎপন্ন হয়। ওকে, এই অংশে যে এনার্জিটা কনজিউমড হচ্ছে এটা পুরোটাই তাপে রূপান্তরিত হবে। ওকে, ডান। আর এই অংশে যে এনার্জিটা কনজিউমড হচ্ছে সেটা বেশিরভাগটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে, কারণ ফ্যান ঘুরছে, আর বাকি সামান্য অংশ এখানেও তাপ উৎপন্ন হবে। বোঝা গেল কি? সো যাই হোক না কেন, আমাদের ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা হচ্ছে এইটা। এবার যদি আমাকে বলা হয় যে হিট কত প্রডিউসড হবে, তার ফর্মুলা কি হবে, তাহলে তুমি এই যে অংশে পিওর রেজিস্ট্যান্স আছে, যেটা এই যে এই বর্তনীর এই অংশটার দিকে তাকাও, এটা হচ্ছে এই এনার্জিটা পুরোপুরি হিটে কনভার্ট হচ্ছে। তাহলে হিটের ফর্মুলাও কি? হিটের ফর্মুলাও কিন্তু এটা। এবার তুমি যদি এইচ এর ফর্মুলা লিখতে চাও তাহলে তুমি লিখবা কিন্তু এইটাই, ভি ইন্টু আই ইন্টু টি। ভি হচ্ছে যে যন্ত্র তড়িৎ প্রবাহ হচ্ছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য। এবার এইটা ভিকে যদি তুমি ভোল্টে লেখো, আইকে যদি অ্যাম্পিয়ারে লেখো, টিকে যদি সেকেন্ড লেখো, তাহলে এটা জুল একক। তো আমরা জানি হিটের এসআই একক জুল, কিন্তু অনেক সময় আমরা কি করি, এটাকে আমরা ক্যালোরিতে লিখি। ক্যালোরিতে লিখতে গেলে তোমাকে কি করতে হবে, ভিআইটি বাই জে করতে হবে, তাহলেই ক্যালোরি হয়ে যাবে। মানে যে, মানে অ্যাকচুয়ালি জে লিখলেও ভুল, জে এর যে ভ্যালুটা সেটা লিখতে হবে। ক্যালোরিতে কনভার্ট করতে গেলে কি দরকার, কত দিয়ে ডিভাইড করব বলো? 4.2। সো ইট উইল বি ক্যালোরি নাও। আমার কথা বোঝাতে পারলাম কি? আমি যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে এটা, যে একটা বর্তনীতে বিভিন্ন রকম উপাদান থাকতে পারে। ফ্যান থাকতে পারে, বাল্ব থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে, হ্যাঁ, মোটর থাকতে পারে। তো অনেক রকম, আমাদের বাড়িতে অনেক রকম বৈদ্যুতিক যন্ত্রপাতি থাকে। তো তাদের এবার ইলেকট্রিক্যাল এনার্জি যেটা কনজিউমড হয়, সেই ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড কতটা হবে তার ফর্মুলা কিন্তু ভিআইটি, যে ক্ষেত্রে ভিটা হচ্ছে যে যন্ত্র ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউম করছে তার দুই প্রান্তের বিভব পার্থক্য, আই হচ্ছে ওর মধ্যে দিয়ে প্রবাহিত প্রবাহ মাত্রা, টি হচ্ছে সময়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে প্রত্যেকটা যন্ত্রেরই ভিআইটি বের করা যাবে, আলাদা করে ভিআইটি বের করো, বের করলে টোটাল পাওয়ার, তুমি টোটাল এনার্জি কনজাম্পশনও পেয়ে যাবে। এবার আমি যেটা বলছি যে এই যে তাপ, এই যে এনার্জিটা, যে এনার্জিটা কনজিউমড হলো, সেটা কিন্তু সব যন্ত্র যে সম্পূর্ণরূপে তাপে রূপান্তরিত হয় এই এনার্জিটা তা নয়। যদি পিওর হিটিং ইনস্ট্রুমেন্ট, হিটিং এলিমেন্ট হয়, যেমন ধরো হিটার, তার ক্ষেত্রে হয়তো পুরোটাই তাপে রূপান্তরিত হবে, মানে অলমোস্ট 100% তাপে রূপান্তরিত হবে। ওকে, তো সেই ক্ষেত্রে উৎপন্ন তাপ যদি আমাকে হিসাব করতে বলে, উৎপন্ন তাপের হিসাবটা আমরা কিভাবে করব? আমরা জানি
যে তাপও শক্তি, এটাও শক্তি, তো এরা তো একই রাশি, সুতরাং ফর্মুলাও সেম, কারণ এই অ্যামাউন্টটাই কিন্তু তাপে রূপান্তরিত হয়। কিন্তু এই ফর্মুলাটা সেম হচ্ছে এসআইতে, বিকজ ইন এসআই দ্য ইউনিট অফ হিট অ্যান্ড ইউনিট অফ ওয়ার্ক অর এনার্জি ইজ সেম, হুইচ ইজ জুল, বাট ইন সিজিএস দ্য ইউনিট অফ হিট ইজ ক্যালোরি। দ্যাটস ওয়াই তুমি যখন এইচ ইকুয়াল টু ভিআইটি লিখবে, সিজিএসে করলে ওকে 4.2 দিয়ে ডিভাইড করে নিতে হবে, বিকজ উই নো দ্যাট 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 জুল। বোঝা গেল? অথবা তুমি এইভাবেও ভাবতে পারো, এটা তো ওয়ার্ক, তাই না? তাহলে এটা যদি ওয়ার্ক হয়, জুলের সূত্র কি? ডাব্লিউ ইকুয়াল টু জে এইচ, তাহলে এইচ ইকুয়াল টু ডাব্লিউ বাই জে। এবার জে এর ভ্যালু কত? ইন সিজিএস ইট ইজ 4.2 ইন্টু 10⁻7 আর্গ পার ক্যালোরি। তো সেটা বসিয়ে দাও, আর্গটাকে জুল করে দাও, তার মানে 4.2 জুল পার ক্যালোরি। তো এখান থেকে এই সম্পর্কটা এই যেটা আমি লিখেছি 4.2 জুল পার ক্যালোরি, তার মানে 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। তো এই হচ্ছে ব্যাপার। তুমি যদি ক্যালোরিতে হিট বের করতে চাও, সো দিস ইজ দ্য ফর্মুলা। আর যদি তুমি 4.2 দিয়ে ডিভাইড না করো, তাহলে একবারে এটা বেরিয়ে যাবে তোমার জুলে। বোঝাতে পারলাম? আমি আবার এই জায়গাটা একটু সামারি করতে চাই। সামারিটা এই যে কোনো একটা রোধ, তার মধ্যে দিয়ে রোধ হোক যাই হোক, বর্তনীর কোনো একটা অংশ, কোনো একটা, ধরো এটা একটা কোনো তড়িৎ যন্ত্র, সেই তড়িৎ যন্ত্র কত তড়িৎ শক্তি ব্যয় করবে কোনো একটা নির্দিষ্ট সময়ে, তার ফর্মুলা এটা, ডাব্লিউ ইকুয়াল টু ভিআইটি অথবা ই ইকুয়াল টু ভিআইটি। তার কারণ কি? তার কারণ এই যন্ত্রের মধ্যে দিয়ে টি সময়ে কিছু পরিমাণ আধান প্রবাহিত হয়েছে। এই আধান প্রবাহিত হতে গেলে কিছু কার্য করতে হয়, আধান এমনি এমনি প্রবাহিত হয় না, আধানকে ঠেলতে হয়। তো আধানকে ঠেলতে গেলে শক্তি খরচ হয়, সেই শক্তিটা কে খরচ করে? ওই বর্তনীর যে সোর্স সে খরচ করে। এই ক্ষেত্রে যেমন ব্যাটারি খরচ করছে। So this is the amount of energy spent in time t in this resistor. Okay? এটি ইলেকট্রিক্যাল এনার্জির ফর্মুলা। এবার এটাকে যদি এটা রেজিস্ট্যান্স তোমার জানা থাকে, তাহলে তুমি এটাকে বিভিন্ন ফর্মে লিখতে পারো, এরকমও লিখতে পারো, এরকমও লিখতে পারো। এবার বলছি হিটিং এফেক্ট। হিটিং এফেক্ট ব্যাপারটা কি? এবার ধরো এটা জাস্ট একটা রেজিস্টার, এই সার্কিটটার মধ্যে আর কিচ্ছু নাই, একটা রেজিস্টার আছে শুধু। তো রেজিস্টারের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করবে, দিস অ্যামাউন্ট অফ এনার্জিও খরচ করলো, এইটা বলো বা এটা বলো বা এটা বলো, ও তো এনার্জি খরচ করলো টি টাইমে। এবার বলো এনার্জিটা যাবে কোথায়? অ্যাকচুয়ালি কি হয়, এই এনার্জিটা কেন খরচ হয়? অ্যাকচুয়ালি এই রেজিস্ট্যান্সটার ভেতরে, রেজিস্ট্যান্স মানে কি? বাধা। তো সেই বাধাটা অতিক্রম করার জন্য খরচ হয়। এবার খরচ তো হলো, কিন্তু এনার্জিটা কোথায় যাবে? এনার্জি তো কনজার্ভড। বোঝা গেল? তো এই এনার্জিটা কিন্তু তাপে রূপান্তরিত হয়, সেই জন্য তারটা গরম হয়। তো এই তাপের যদি ফর্মুলা বলো, তাহলে তাপের ফর্মুলা কি? এটাও সেম, ওই আই স্কোয়ার আর টি বা ভি স্কোয়ার বাই আর টি বা ভিআইটি ইন জুল। ইন জুল, পরিষ্কার? যদি সেই তাপকে তুমি ক্যালোরিতে প্রকাশ করতে চাও, যেটা কিনা অনেক ক্ষেত্রেই আমাদের প্রয়োজন হয়, ক্যালোরিতে কনভার্ট করতে হয়, তখন 4.2 দিয়ে ডিভাইড করে দেবা। কারণ তোমরা জানো দ্য কনভার্সন ফ্যাক্টর ইজ 4.2। ক্যালোরি আর জুলের মধ্যে যে কনভার্সন ফ্যাক্টর সেটা 4.2। ওকে? এইখানে যে জিনিসটা আমি বলেছি সেটা হচ্ছে একটা বর্তনীর মধ্যে অনেক কিছু থাকতে পারে, ফ্যান থাকতে পারে, বাল্ব থাকতে পারে, হিটার থাকতে পারে, ফ্রিজ থাকতে পারে। তো যে এনার্জি কনজিউম করে, বর্তনীর বিভিন্ন অংশ বিভিন্ন রকম এনার্জি কনজিউম করবে, খরচ করবে। তো সব এনার্জি কি হিটে কনভার্ট হয় না? ফ্যান কি করে? যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তড়িৎ শক্তিকে। তো তড়িৎ শক্তির একটা অংশ ওখানে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আর সামান্য অংশ হিটেও কনভার্ট হয়। যদি কোনো বর্তনীতে কোনো হিটার থাকে, তাহলে ও প্রায় সবটাই হিটে কনভার্ট করে, ও যতটা কনজিউম করে হিট প্রডিউস করে। যদি বাল্ব থাকে, তাহলে ও কিছুটা হিট, বেশিরভাগটা হিট, কিছুটা লাইট প্রডিউস করে। ওকে? তো এইভাবে ওরা এনার্জি খরচ করে, কিন্তু এনার্জি খরচ কতটা করবে বা হিট কতটা প্রডিউস করবে তার ফর্মুলা কিন্তু সেম, তাই না? যে অ্যামাউন্ট ওয়ার্কটা হয়, ওই রেজিস্টারের ভেতর দিয়ে কারেন্ট যেতে গিয়ে যে অ্যামাউন্ট ওয়ার্ক হয়, ওই ওয়ার্কটাই কিন্তু হিটে কনভার্ট হয়। ওই ওয়ার্কটাই হচ্ছে তড়িৎ শক্তির খরচের পরিমাপ। অতটা তড়িৎ শক্তি খরচ হলো, তো অতটা তড়িৎ শক্তিই কিন্তু, যদি ওটা হিট প্রডিউসিং কোনো এলিমেন্ট হয়, তাহলে ঠিক ততটা তড়িৎ শক্তিই কিন্তু হিটে
কনভার্ট হবে। বোঝা গেল আমার কথা? ওকে, চলো তাহলে মুভ করি নেক্সট টপিকে। আচ্ছা, এবার চলে আসি ইলেকট্রিক্যাল পাওয়ার। পাওয়ার মানে তোমরা জানো, পাওয়ার হচ্ছে ওয়ার্ক বাই টাইম। তো ওয়ার্কের ফর্মুলা বা এনার্জির ফর্মুলা আমরা একটু আগে বের করেছি। সো পাওয়ারের ফর্মুলা কি হবে, পাওয়ারের ডেফিনিশন কি হবে ইন কেস অফ ইলেকট্রিক্যাল সার্কিট? পাওয়ার মানে হচ্ছে এনার্জি কনজিউমড পার ইউনিট টাইম। ঠিক আছে, প্রতি সেকেন্ডে কত এনার্জি কনজিউম করছে কোনো একটা রেজিস্টার, তাকে ওই রেজিস্টারের তুমি পাওয়ার বলতে পারো। বা কোনো একটা ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, সে প্রতি সেকেন্ডে কত অ্যামাউন্ট এনার্জি ব্যয় করছে বা খরচ করছে, সেটাই ওর ক্ষমতা বা ওর পাওয়ার। তো পাওয়ার ইকুয়াল টু কী হবে, পাওয়ার ইজ ইকুয়াল টু ই বাই টি অথবা ডাব্লিউ বাই টি, যা খুশি লেখো। সো ইট উইল বি ভিআই অথবা আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। ইউনিট ওয়াট, স্ট্যান্ডার্ড ইউনিট হচ্ছে ওয়াট। এছাড়া বড় ইউনিট তো আছেই, কিলো ওয়াট, মেগা ওয়াট, এগুলো তোমরা জানো। কিলো মানে 10 কিউব, মেগা মানে 10⁶। তো এগুলো বলার অপেক্ষা রাখে না। যেমন ধরো আমরা যদি কোনো পাওয়ার স্টেশনের পাওয়ার প্রডিউসিং ক্যাপাবিলিটি যখন আমরা বলি, তখন আমরা মেগাওয়াট, গিগাওয়াট এই টার্মগুলো ইউজ করি। কোনো হেভি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাদের পাওয়ার যখন আমরা লেখা থাকে বা আমরা যখন বলি, ওটাকে কিলোওয়াটে জেনারেলি এক্সপ্রেস করা হয়। যেমন ধরো পাম্প মানে জলের পাম্প, হিটার, এগুলো কিলোওয়াট ইউনিট ইউজ করা হয়। আর ছোটোখাটো যেগুলো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স, যেমন ধরো বাল্ব বা ধরো ফ্যান, এগুলো জেনারেলি ওয়াটে লেখা হয়। ওকে, আচ্ছা, এবার আসি যে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি এর ফর্মুলা পড়লাম, পাওয়ারের ফর্মুলা পড়লাম, আমাদের বাড়িতে যে ইলেকট্রিক্যাল এনার্জি কনজিউমড হয়, তো সেটার একটা ইউনিট আছে। সেই এনার্জির একটা মানে এনার্জির এমনিতে ইউনিট তো জুল, এসআই ইউনিট হচ্ছে জুল। কিন্তু আমাদের বাড়িতে বা ফ্যাক্টরিতে যে ইলেকট্রিসিটি ইউজ হয়, তার যে হিসাব হয়, সেটা কিন্তু এই জুল ইউনিটে করা হয় না। কেন? জুল ইজ টু স্মল। আমরা যে অ্যামাউন্ট ইলেকট্রিক এনার্জি খরচ করি, জুলে লিখলে পরে এটা একটা হিউজ নাম্বার হবে, একটা বিশাল বড় সংখ্যা হবে। তো ওটা অসুবিধাজনক, সেই জন্য একটা বড় ইউনিট চুজ করা হয়েছে এর জন্য। দ্যাট ইজ কল্ড, তোমরা সবাই জানো এটা, এটা তোমরা মাধ্যমিকে পড়েছ, বিওটি। বিওটি ইজ 1 কিলোওয়াট আওয়ার। মানে কি, 1 কিলোওয়াটের কোনো একটা অ্যাপ্লায়েন্স যদি 1 ঘন্টা কন্টিনিউয়াসলি চলে, তাহলে যে অ্যামাউন্ট ইলেকট্রিক এনার্জি কনজিউমড হবে সেটাই হচ্ছে 1 বিওটি। 1 ইউনিট যেটাকে আমরা বলি, আমাদের মিটারে 1 ইউনিট উঠবে তাহলে। তো এটা কি, এটা হচ্ছে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড। তো ওয়াট ইন্টু সেকেন্ড মানে কি দাঁড়ালো, জুল। সো দিস ইজ 3.6 ইন্টু 10⁶ জুল। দিস ইজ কল্ড 1 বিওটি। এতটা তড়িৎ শক্তি খরচ হলে আমাদের মিটারে 1 ইউনিট ওঠে। ওকে, তো এগুলো তোমরা ছোটবেলায় পড়েছো, এই নিয়ে আমি আর বেশি ডিসকাশনে যাব না। এবার আমি চলে যাচ্ছি নেক্সট টপিকে। নেক্সট টপিক হচ্ছে, ধরো তোমার কাছে এরকম একটা সার্কিট আছে, সিম্পল সার্কিট, একটা রেজিস্টার, একটা সেল, এর ইএমএফ আছে ই, ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে আর। আচ্ছা, প্রথমে বলো, আমি এই সার্কিটটার অ্যানালিসিস করতে চাই, পাওয়ার কনজাম্পশন বের করতে চাই। সাপোজ দ্য কারেন্ট ইন দ্য সার্কিট ইজ আই। তো আই কি হবে আমরা সবাই জানি, ই বাই আর প্লাস আর। তাহলে তুমি যদি এই এক্সটার্নাল রেজিস্টারের অ্যাক্রসে পাওয়ার কত সেটা বের করতে চাও, পি এটাকে বলতে পারো এক্সটার্নাল, কত হবে আই স্কোয়ার আর। সো ইট উইল বি ই স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর। কার পাওয়ার বের করলাম? এটা এক্সটার্নাল রেজিস্টারের পাওয়ার। এর অ্যাক্রসে পার সেকেন্ডে বা পার ইউনিট টাইমে দিস অ্যামাউন্ট অফ এনার্জি খরচ হবে, ও খরচ করবে। আচ্ছা, এবার যদি
আমাকে বলে যে এর এই যে সেলেরও তো কিছু রেজিস্ট্যান্স আছে, তার মানে এখানেও কিছু পাওয়ার কনজাম্পশন হচ্ছে, সেটা কত? তো সেটা হচ্ছে তুমি বলতে পারো পাওয়ার কনজিউমড বাই দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স, কি বলবো এটাকে, পি অ্যাক্রস আর বলি, স্মল আর, এটা কত হবে? আই স্কোয়ার ইন্টু স্মল আর, হুইচ ইজ স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু স্মল আর। আচ্ছা, এবার যদি বলে যে তাহলে এই সার্কিটের টোটাল পাওয়ার কনজাম্পশন কত, তো টোটাল পাওয়ার কনজাম্পশন এটাকে যদি পিটি বলো, প্রথমত এটা দুই রকমভাবে বের করা যায়। কেমন, কিভাবে? একটা হচ্ছে, দেখো আমি কত রকমভাবে ইকুয়েশন লেখা যায় একটু দেখো, এই দুটাকে আগে অ্যাড করি। আর কোথাও তো পাওয়ার কনজাম্পশন হচ্ছে না, এইখানে হচ্ছে, আর ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যেহেতু যেখানে রেজিস্ট্যান্স আছে সেখানেই পাওয়ার কনজাম্পশন হয়। এই জায়গাটা, এই কনসেপ্টটা ঠিকঠাক থাকলেই হবে আর কি, যে অ্যাকচুয়ালি পাওয়ার কনজাম্পশন কেন হয়, অর্থাৎ এনার্জি খরচ কেন হয়, তার কারণটা হচ্ছে চার্জ যখন ফ্লো করে তখন ও বাধা পায়, তো সেটাকে অতিক্রম করতে হয়, সেটা অতিক্রম করতে গেলে কার্য করতে হয়, সেই কার্যটাই হচ্ছে ব্যাটারি করে। তো সেই কার্যগুলো কোথায় কোথায় হবে, যেখানে যেখানে রেজিস্ট্যান্স আছে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে তাহলে এইখানে হবে, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে এখানেও হবে। সুতরাং দুই জায়গায় পাওয়ার কনজাম্পশন হচ্ছে, এই দুটাকে অ্যাড করে দাও, তাহলে পিই প্লাস পিআর, সো ইট উইল বি কত, স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার ইন্টু আর প্লাস আর। অথবা তুমি যদি সরাসরি একদম এই সূত্র থেকেই করতা, পিটি ইকুয়াল টু আই স্কোয়ার, সার্কিটের কারেন্ট কত, আই, তাহলে আই স্কোয়ার ইন্টু সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর প্লাস আর, এটাই তো আসলো, এই যে আই স্কোয়ার, দেখতে পাচ্ছ, পরিষ্কার না? ওকে, আচ্ছা, এবার এটাকে আরেক রকম ভাবেও লেখা যায়, দেখো এটাকে লেখা যায় পিটি ইকুয়াল টু, আমরা সরাসরি ইআই লিখতে পারতাম। ইআই মানে, ই মানে কি, ই মানে ইএমএফ অফ দ্য সেল, আর আই হচ্ছে সার্কিটের কারেন্ট। কেন লিখতে পারতাম দেখো, অ্যাকচুয়ালি এটা কিছুই না, ই মানে কি, ই মানে তো আই ইন্টু ক্যাপিটাল আর প্লাস আই ইন্টু স্মল আর, তাই না, সার্কিট ইকুয়েশন থেকে, এই যে এখান থেকে দেখো, সো ইন্টু আই, সো দিস ইজ আই স্কোয়ার ইন্টু আর প্লাস আর, ইজন্ট ইট? যেভাবে খুশি ভাবো, কোনো অসুবিধা নাই। অথবা তুমি এই যে এটা করলা, এইখান থেকেও আসতে পারো, দেখো কি করে আসতে পারো, এইখান থেকে এইখানে আসি, হ্যাঁ, এই আর প্লাস আর কাটো, তাহলে কি হবে, এটা ই স্কোয়ার বাই আর প্লাস আর, তাই না? তাহলে একটা ই রাখো, আর একটা ই বাই আর প্লাস আর করো, সো ইট ইজ ইআই। ক্লিয়ার? তো এত কিছু আমি এই জন্য দেখালাম যে তোমরা এরকম একটা সিম্পল ইলেকট্রিক্যাল সার্কিটে যখন পাওয়ার ক্যালকুলেশন করবে, তো ইলেকট্রিক্যাল সার্কিটে কোথায় কোথায় পাওয়ার কনজিউমড হয়, প্রথম কথা মনে রাখবে, যেখানে যেখানে রেজিস্ট্যান্স আছে সেখানে সেখানে পাওয়ার কনজিউমড হবে। ওকে, রেজিস্ট্যান্স নেই, পাওয়ার কনজাম্পশন নেই, জিরো। তাহলে তুমি ইন্ডিভিজুয়াল রেজিস্ট্যান্সগুলো জানা থাকলে এবং তাদের ভেতর দিয়ে কার ভেতর দিয়ে কত কারেন্ট ফ্লো করছে সেটা যদি জানা থাকে, তাহলে পরে তার পাওয়ার তুমি ক্যালকুলেট করতে পারবে। এবার যদি বলে সার্কিটে টোটাল পাওয়ার কনজাম্পশন কত হচ্ছে, সবগুলো অ্যাড করে দাও, হয়ে যাবে। অথবা একটা অল্টারনেটিভ আছে, অল্টারনেটিভ কি, সোর্সের ইএমএফ ইনটু কারেন্ট করে দাও, তাও হবে। সেটাই আমি দেখালাম এখানে। তুমি সার্কিটে যতগুলো কম্পোনেন্ট আছে সবার ইন্ডিভিজুয়াল পাওয়ার বের করে অ্যাড করো, অথবা ইআই করো। ইআই করা মানেও তাই, অ্যাকচুয়ালি ব্যাপারটা তাই হলো না, এই যে আই স্কোয়ার আর, এই যে আই স্কোয়ার আর প্লাস আই স্কোয়ার আর, দুটো কম্পোনেন্ট ছিল এখানে, একটা ক্যাপিটাল আর একটা স্মল আর, দুই জায়গায় পাওয়ার কনজাম্পশন হচ্ছে, কারেন্ট দুটোতে সেম সিরিজে আছে, সো আই স্কোয়ার আর এখানেও, আই স্কোয়ার স্মল আর এখানে, দুটো অ্যাড করে দিলে সেটাই ইআই অ্যাকচুয়ালি। তো এটা আমরা ডিরেক্ট করতে পারি, আমি শুধু দেখালাম যে হ্যাঁ এটা মানে এটা, বা এটা মানেও এটা, সে দেখানোর জন্য আমি এত কিছু করলাম, এগুলো এমনিতে করার কোনো প্রয়োজন নেই। ওকে, তাহলে যেটা আসল কথা সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা ইলেকট্রিক্যাল সার্কিটে পাওয়ার, যেখানে যেখানে সার্কিটে রেজিস্ট্যান্স থাকবে সেখানে সেখানে পাওয়ার কনজাম্পশন হবে, এবং সেই পাওয়ার কনজাম্পশনের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর অথবা ভি স্কোয়ার বাই আর। তুমি যদি কোনো রেজিস্টারের দুই প্রান্তের বিভব পার্থক্য জানো, তাহলে ভি স্কোয়ার বাই আর করলেও হবে, ওর ভেতর দিয়ে কারেন্ট জানলে আই স্কোয়ার আর করলেও হবে,
অথবা যদি রেজিস্ট্যান্স নাই জানো, ধরো VRI জানো, তাও হবে, VI করো তাও বেরোবে। এবার সবগুলো সার্কিট এলিমেন্টের আলাদা আলাদা পাওয়ার বের করে তুমি যদি অ্যাড করো, ইউ উইল গেট দ্য টোটাল পাওয়ার কনজিউমড বাই দ্য সার্কিট, অথবা টোটাল পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স, এটাও বলতে পারো এটাকে। দিস ইজ দ্য টোটাল পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স। সোর্সই তো সাপ্লাই দিচ্ছে, এই পাওয়ারগুলো যে কনজাম্পশন হচ্ছে বিভিন্ন জায়গায়, সাপ্লায়ারকে, সাপ্লায়ার তো সোর্স। সো টোটাল পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স ইজ অলসো দিস। এটাকে দুই রকম ভাবে বলি আমরা, পাওয়ার কনজিউমড আর পাওয়ার সাপ্লাইড, মানে টোটাল পাওয়ারটাকে। ওকে, পাওয়ার কনজিউমড বাই দ্য সার্কিট আর পাওয়ার সাপ্লাইড বাই দ্য সোর্স, বোথ আর সেম। ওকে, আচ্ছা চলো তাহলে মুভ করি নেক্সট পার্টে। ওকে, এবার আমরা কি করব, একটু আগে যে সার্কিটটা নিয়ে ডিসকাস করছিলাম, সেই সার্কিটের যে এক্সটার্নাল রেজিস্টারটা ছিল, এই যে সার্কিটটা তোমার, সার্কিটটা ছিল এই সিম্পল সার্কিট, আর ব্যাটারি ই স্মল আর, এই তো সার্কিট ছিল, কারেন্ট আই। এক্সটার্নাল রেজিস্ট্যান্সের পাওয়ার কত ছিল, আমরা লিখেছিলাম ওখানে P ইকুয়াল টু ই স্কোয়ার আর ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর হোল স্কোয়ার। এটা ছিল এক্সটার্নাল রেজিস্ট্যান্সের পাওয়ার। আমরা জানতে চাই যে ধরো এক্সটার্নাল রেজিস্ট্যান্সটা ধরো ভ্যারিয়েবল, আমরা জানতে চাই যে এক্সটার্নাল রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত হলে পাওয়ার ম্যাক্সিমাম হবে, এর অ্যাক্রসে যে পাওয়ার সেটা ম্যাক্সিমাম হবে, মানে এ যে পাওয়ারটা কনজিউম করছে সেটা ম্যাক্সিমাম হবে। তার জন্য কি করতে পারি আমরা, এটা অনেক রকমভাবে করা যায়। তো চলো আমরা ক্যালকুলাস দিয়ে করি, তোমরা তো এখন জানোই ক্যালকুলাস, সো অসুবিধা হওয়ার কথা না। আমরা একটা কাজ করি, আমরা ডিপি ডিআর বের করি। ডিপি ডিআর মানে আমরা, এই আরটা তো আমার ভ্যারিয়েবল, ক্যাপিটাল আরটা, তো এই কোয়ান্টিটিটাকে আমি ক্যাপিটাল আর এর রেসপেক্টে বোথ সাইডে ডেরিভেটিভ করছি। কেমন করে দেখি কি হয়, গুণের নিয়মেই করি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ডিডিআর অফ স্কোয়ার ইন্টু আর প্লাস আর হোল টু দি পাওয়ার -2, উপরে নিয়ে আসলাম, গুণের নিয়মে করব এই জন্য। তাহলে এটা হবে স্কোয়ার ইন্টু 1 ইন্টু যা আছে তাই, দ্যাট ইজ আর প্লাস আর হোল টু দি পাওয়ার -2, তার সাথে হবে প্লাস স্কোয়ার ইন্টু আর যেমন আছে তেমনই থাকবে, এটার হবে -2 ইন্টু আর প্লাস ওয়ার হোল টু দি পাওয়ার -3 ইন্টু এই ভেতরেরটার যদি করি 1 হবে। সো এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখলাম, মাইনাস আছে যেহেতু, তাহলে এটা এসে গেল স্কোয়ার বাই আর প্লাস আর হোল স্কোয়ার -2 স্কোয়ার আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল কিউব। আশা করি ঠিক করেছি। এবার আমরা জানি যে কোনো একটা ফাংশন যে পয়েন্টে ম্যাক্সিমাম বা মিনিমাম হয় সেই পয়েন্টে ওর ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ 0 হয়। এই নীতিটাকে অ্যাপ্লাই করি, ফর পি টু বি ম্যাক্সিমাম ডিপি ডিআর ইজ 0 বসাও, তাহলে এটা কি হয়ে যাবে, তোমার এটা 0 এটা 0, মানে বোথ সাইডে নিয়ে যাও, দুই সাইডে আলাদা করে দিই, এদেরকে ইকুয়াল টু করে দিলাম 2 স্কোয়ার আর বাই আর প্লাস আর হোল কিউব। স্কোয়ার ক্যান্সেল, আর প্লাস আর হোল স্কোয়ার আর হোল কিউব ক্যান্সেল, তাহলে এই পাশে 1 থাকবে, 2r বাই আর প্লাস আর থাকবে। সো 2r ইকুয়াল টু আর প্লাস আর, সো ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর। তো এই পয়েন্টটা নোট করো, অঙ্ক করার সময় আমাদের এইটা কিন্তু প্রয়োজন পড়বে, কিছু কিছু অঙ্কে আমরা আজকেই করব, দেখবো এটা লাগবে এই কনসেপ্টটা। তার মানে কোনো একটা বর্তনীতে, বহির্বর্তনীতে বা বহির্রোধে সর্বোচ্চ ক্ষমতার শর্ত হচ্ছে যে ওই রোধ, ওই বর্তনীতে ব্যবহৃত যে তড়িৎচালক বলের উৎস তার অভ্যন্তরীণ রোধের সমান হতে হবে। এবার বলো সেই পি ম্যাক্সটা কত, তাহলে পি ম্যাক্স এখানে বের করে নিই, পি
এই যে ফর্মুলা, তাহলে এটা হবে ই স্কোয়ার আর বাই এই আর, আর এই আর তো একই, তাহলে এটাকে 2r লিখতে পারো। 2r লিখলে এটা 4r স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু ই স্কোয়ার বাই 4r লিখতে পারো। অথবা তুমি স্মল আর দিয়েও লিখতে পারো, কারণ আমি এই ক্যাপিটাল আর এর জায়গায় স্মল আরও বসাতে পারি। দেন ইট উইল বি স্কোয়ার বাই দিস 4r, 4 স্মল আর। ওকে, তো এই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ারের ফর্মুলা। এবার দেখো এই যে পাওয়ারটা, তার মানে এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি চেঞ্জ করতে থাকি, তাহলে এর মধ্যে যে পাওয়ার সেটা ভ্যারি করে, ভ্যারি করতে করতে এই পয়েন্টে গিয়ে ম্যাক্সিমাম হয়। তো আমরা সেই ভ্যারিয়েশনটা যদি গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি, তাহলে কেমন গ্রাফ হবে দেখো। এদিকে বসালাম আর এদিকে বসাবো আমি পাওয়ার। ওকে, তো ফর্মুলাটা আমাদের কি এইটা, এটা। তো এবার বিভিন্ন এই যে ক্যাপিটাল আর, এই ক্যাপিটাল আর এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু পুট করে তুমি দেখতে পারো, স্টার্টিং ফ্রম 0 পুট করো, তারপরে তুমি r/2 পুট করতে পারো, আর পুট করতে পারো, করি আমরা। ধরো এটা হচ্ছে r/2, এটা হচ্ছে আর, এটা হচ্ছে 3r/2, এটা হচ্ছে 2r, এভাবে পুট করতে থাকো। 0তে কত হবে, 0 বসাও ক্যাপিটাল আর এর জায়গায়, পাওয়ার উইল অলসো বি 0। r/2 পুট করো, তাহলে এটা হবে ই স্কোয়ার ইন্টু r/2, নিচে r/2 হচ্ছে 3r/2, 3r আচ্ছা করেই নেই, হ্যাঁ, ই স্কোয়ার ইন্টু r/2 ডিভাইডেড বাই 3r/2 মানে হচ্ছে 9r স্কোয়ার বাই 4। ওকে, স্কোয়ার যখন করব এই আর ক্যান্সেল, এই উপরে যাবে, তাহলে এটা 2 স্কোয়ার হয়ে যাবে, এই 2 কাটা 4 কাটা, তাহলে 2 স্কোয়ার বাই 9r, 2 স্কোয়ার বাই 9r, সামহাউ ধরো, সামহার এইখানে ধরো সেটা। ওকে, আর যখন বসাবে তখন এইটা স্কোয়ার বাই 4r, অ্যান্ড দিস ইজ ম্যাক্সিমাম। তারপরে যখন এই আর এর ভ্যালুটা, মানে ক্যাপিটাল আর এর যে ভ্যালুটা, এই ভ্যালুটা যখন স্মল আর এর থেকে বেশি বসাবে, বসিয়ে দেখো যে কোনো একটা বেশি ভ্যালু ধরো আমি 2r বসিয়ে দেখি, 2r বসালে ক্যালকুলেশন সোজা হবে, কাজেই 2r বসিয়ে দেখতে পারো। এটা হবে ই স্কোয়ার ইন্টু 2r, নিচে হয়ে যাবে 3r, তারপর 9r স্কোয়ার কাটো, তার মানে 2 স্কোয়ার বাই 9। বোঝা গেল? তার মানে যখন তুমি 2r বসাচ্ছ তখন তোমার এই লেভেলে চলে আসছে। ওকে, এভাবে তুমি 3r 4r বসিয়ে বসিয়ে দেখতে পারো। তো মোটামুটি গ্রাফটা এইরকম হবে, এইরকম টাইপের হয়। ক্লিয়ার? দিস ইজ দ্য ম্যাক্সিমাম পাওয়ার Pmax, which is at this point, that is এই পয়েন্টটা কোন পয়েন্ট, ক্যাপিটাল আর ইজ ইকুয়াল টু স্মল আর, অর্থাৎ এক্সটার্নাল রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ইন্টারনাল রেজিস্ট্যান্স। বোঝা গেল? ওকে, এই গ্রাফটা অনেক সময় আঁকতে টাকতে দেয় আর কি, তো সেই জন্য করে দিলাম। ওকে, চলো এবার মুভ করি নেক্সট টপিকে। রেটিং অফ ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টস, এটা সম্পর্কে একটু পড়বো। আরেকটা হচ্ছে ফিউজ, এমসিবি, এদের সম্পর্কে একটু পড়বো। তো ফিউজের সম্পর্কে তোমরা মাধ্যমিক লেভেলে পড়েছো, আমার নতুন করে বলার কিছু নেই। ফিউজ জানো তোমরা যে তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে বানানো হয়, এবং এটা হচ্ছে আমাদের সার্কিটের একটা সেফটি, আমাদের যে কোনো তড়িৎ যন্ত্রের সেফটি। এটা বর্তমানে এমসিবি ইউজ হয়, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের জন্য একটা করে সুইচ থাকে। তো যদি সার্কিটে ওই 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 কম্পোনেন্টটাতে যদি কোনো কারণে বেশি কারেন্ট ফ্লো করে, তাহলে পরে সেটা ডাউন হয়ে যায় ওই সুইচটা। তারপর ওটাকে আবার ঠিক করিয়ে নিলে, সার্কিটের যেখানে গন্ডগোল আছে সেই জায়গাটা রেকটিফাই করিয়ে নিলে ওটা আবার অন করে দিলে আবার ঠিকঠাক কাজ করে। আর ফিউজের যে মেকানিজম সেটা খুবই সিম্পল, সেটার মধ্যে জানো একটা সংকর ধাতু তার ইউজ করা হয়, যার গলনাঙ্ক নিম্ন এবং রোধাঙ্ক উচ্চ, ফলে যখন অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয় তখন ওর মধ্যে তাপীয় ফলের দরুন এত তাপ উৎপন্ন হয় যে ও গলে যায় এবং সার্কিট বিচ্ছিন্ন করে দেয়, ফলে দুর্ঘটনা ঘটে না। এবার এই ফিউজে তো সরাসরি তড়িৎ প্রবাহে তাপীয় ফল ইউজ করা হয়, তবে এমসিবিতে কিন্তু দ্বিধাতব পাতের যে বক্রতা সেটাকে ইউজ করা যায়। আবার আরেকটা জিনিস ইউজ করা যায়, সেটা হচ্ছে ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। আমরা জানি যে কোনো একটা তড়িৎ প্রবাহ, মানে তড়িৎ প্রবাহের ফলে কিন্তু চুম্বকত্বেরও সৃষ্টি হয়, তো সেইটা বেশি ব্যাপারটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। তো ওই ব্যাপারটাকেও ইউজ করা হয় এমসিবিতে। হ্যাঁ,
ওকে, তো এই বিষয়টা পড়বে। আর ফিউজের জানবে যে ফিউজের রেটিং থাকে। ফিউজের রেটিং হচ্ছে যে ধরো কোনো একটা ফিউজ, ধরো 5 অ্যাম্পিয়ারের ফিউজ। তো 5 অ্যাম্পিয়ারের ফিউজ মানে কি? 5 অ্যাম্পিয়ারের ফিউজ মানে হচ্ছে যে এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম যে কারেন্টটা প্রবাহিত হবে বা হতে পারবে, দ্যাট ইজ 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ারের থেকে বেশি বা 5 অ্যাম্পিয়ার বা তার বেশি কারেন্ট যদি এর ভেতর দিয়ে যেতে চেষ্টা করে, তাহলে পরে সেটা কাট হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে, এত তাপ উৎপন্ন হবে যে গলনাঙ্কে পৌঁছে যাবে। ওকে, তো এবার এই ফিউজটাকে আমরা কি করে ডিটারমাইন করব যে আমাদের বাড়িতে বা আমাদের কোনো একটা বৈদ্যুতিক যন্ত্রের জন্য পার্টিকুলার কত অ্যাম্পিয়ারের ফিউজ দরকার। তো তার জন্য ওই বৈদ্যুতিক যন্ত্রটির মধ্যে দিয়ে বা বাড়ির যে মেইন তড়িৎ প্রবাহ মাত্রা সেটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। তো সেটা ক্যালকুলেট করার উপায় কি? সেটা ক্যালকুলেট করার উপায় হচ্ছে তার জন্য একটু পাওয়ার রেটিংটা জানতে হবে, সেটা সম্পর্কে একটু বলে নিই আমি। হ্যাঁ, হোয়াট ইজ রেটিং? এখন আমরা যেটা জানতে যাচ্ছি, আলোচনা করতে যাচ্ছি, সেটা হচ্ছে রেটিং। তোমরা জানো বৈদ্যুতিক যন্ত্রে দুটো তথ্য, একটা বাল্ব যদি নিয়ে দেখো তো বাল্বের মধ্যে কিন্তু দুটো কথা লেখা থাকে। বিশেষ করে ইনকান্ডেসেন্ট বাল্বগুলো, আগের দিনের যে ফিলামেন্ট যুক্ত বাল্ব, এখন তো সবই এলইডি হয়ে গেছে। তো ফিলামেন্ট যুক্ত বাল্বে দেখবে এরকম লেখা পাওয়া যায়, উইচ ইজ 220 ভোল্ট 100 ওয়াট। ধরো কোনো বাল্বের মধ্যে এটা লেখা আছে। তো এটার মানে কি? তো এখানে দুটো তথ্য দেওয়া আছে, দিস ইজ কল্ড ভোল্টেজ রেটিং অ্যান্ড দিস ইজ কল্ড পাওয়ার রেটিং। দিস ইজ ভি অ্যান্ড দিস ইজ পি। তো এই যে ভি আর পি এর মান দুটো লেখা থাকে, তার কারণটা হচ্ছে, এটার মিনিংটা হচ্ছে এটা, যে তুমি যদি এই বাল্বটাকে 220 ভোল্ট লাইনে যুক্ত করো, মানে এই বাল্বটা, ধরো এই বাল্বটা, এই যে বাল্বের ফিলামেন্ট, এই যে বাল্ব, তুমি যদি এর দুই প্রান্তের বিভব পার্থক্য 220 ভোল্ট রাখো, তাহলে পরে ও সবচেয়ে, ওর পারফরমেন্স হবে বেস্ট পারফরমেন্স, এবং ও সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। তার মানে ওর পাওয়ার হবে 100 জুল পার সেকেন্ড। তুমি যদি এর চেয়ে কম ভোল্টেজে ওকে কানেক্ট করো, মানে এর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 220 ভোল্টের কম হয়, তাহলে ও ডিম হয়ে জ্বলবে, ওর পাওয়ার 100 ওয়াট হবে না। বোঝা গেল? যদি এর চেয়ে বেশি ভোল্টেজে কানেক্ট করো, তাহলে কি হবে? বাল্বটা ফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। তার কারণ হচ্ছে এর ভেতরে যে ফিলামেন্ট আছে, এর মধ্যে দিয়ে ম্যাক্সিমাম কত তড়িৎ প্রবাহ মাত্রা যেতে পারবে তারও একটা লিমিট আছে। সেই লিমিটটাও এইখানে হিডেন আছে, এই তথ্যের মধ্যেই আছে লিমিটটা, তুমি খুঁজে বের করতে পারবে সেটা ক্যালকুলেশন করে। তো রেটিংয়ের মানে, রেটিংয়ের থেকে সরাসরি আমরা এটা বলতে পারি যে কথাটা আমি এইমাত্র বললাম, যে কিনা ওকে 220 ভোল্ট লাইনে যদি যুক্ত করো, তাহলে ও সেকেন্ডে এত জুল তড়িৎ শক্তি ব্যয় করবে এবং সর্বাপেক্ষা উজ্জ্বল হয়ে জ্বলবে। তোমরা মাধ্যমিকে পড়েছো এগুলো। এবার যদি বেশি ভোল্টেজে বা কম ভোল্টেজে কানেক্ট করো, তাহলে কি হবে সেটাও বললাম। আচ্ছা, রেটিং থেকে আর কি জানা যায়? দেখো, রেজিস্ট্যান্স জানা যায়। রেজিস্ট্যান্স ইকুয়াল টু কি? ভি স্কোয়ার বাই পি। আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, সো আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। যেমন এই বাল্বটার রেজিস্ট্যান্স তুমি বের করে ফেলতে পারবে, হুইচ উইল বি 220 into 220 divided by 100 ohm, which will be 484 ohm. আর কি জানা যায়? কারেন্ট জানা যাবে, মানে এই বাল্বটার ফিলামেন্টের ভেতর দিয়ে ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো করতে পারবে। পি ইকুয়াল টু ভিআই তোমরা জানো, তাহলে আই ইকুয়াল টু কি হবে? পি বাই ভি। পি ইজ 100, দিস ইজ 220 অ্যাম্পিয়ার, সো ইট উইল বি কাটো 5/11 অ্যাম্পিয়ার। তো এই সমস্ত তথ্য কিন্তু আমরা জানতে পারি। ওকে, এবার যেটা বলছিলাম যে কোনো একটা বাড়িতে কত অ্যাম্পিয়ারের ফিউজ প্রয়োজন হবে সেটা কি করে জানবে, বা কোনো একটা যন্ত্রের জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ প্রয়োজন সেটা তুমি কি করে জানবে। ধরো আমি তোমাকে ফর এক্সাম্পল বলছি, ধরো একটা হিটারই বলি, ধরো তার রেটিং আছে এরকম 200 ভোল্ট আর মনে করো 1000 ওয়াট, একটা হিটারের রেটিং। এটা হচ্ছে ওর ভোল্টেজ রেটিং, এটা হচ্ছে ওর পাওয়ার রেটিং। তাহলে ওর জন্য কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগবে? তো চলো বের করি। আমরা জানি পি ইকুয়াল টু ভিআই, তাহলে আই কত? এই হিটারের ভেতর দিয়ে যে তড়িৎ প্রবাহ মাত্রাটা যাবে সেটা কত? সেটা হচ্ছে পি বাই ভি, মানে 1000/200 অ্যাম্পিয়ার, সো ইট উইল বি 5 অ্যাম্পিয়ার। তাহলে এই হিটারটার জন্য তুমি কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগাবে? এই হিটারটার প্রবাহ মাত্রা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, এটা ম্যাক্সিমাম প্রবাহ মাত্রা বলতে পারো। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে এই হিটারটার জন্য এই 5 অ্যাম্পিয়ারের তুলনায় একটু বেশি মানের ফিউজ ইউজ করবে।
ওকে, কারণ 5 অ্যাম্পিয়ার কারেন্টে কিন্তু ও সর্বাপেক্ষা উজ্জ্বল হয়ে মানে ওর পারফরমেন্স সবচেয়ে বেস্ট হবে এবং ও 1000 ওয়াট অ্যাকচুয়ালি পাওয়ার কনজিউম করবে, তাই না? তাহলে 5 অ্যাম্পিয়ারে তুমি যদি ফিউজ ইউজ করো তাহলে কি হবে, 5 অ্যাম্পিয়ার কারেন্ট যখনই যাবে এর ভেতর দিয়ে কেটে যাবে ফিউজটা। তো তোমাকে কি করতে হবে, তোমাকে হয়তো দেখা গেল যে 5.5 অ্যাম্পিয়ার বা 6 অ্যাম্পিয়ার এরকম একটা ফিউজ ইউজ করতে হবে। বোঝা গেল? মানে যেটা ওর ম্যাক্সিমাম কারেন্ট তার থেকে একটু হায়ার ভ্যালুর, আবার খুব বেশি না, একটু হায়ার ভ্যালুর একটা ফিউজ ইউজ করতে হবে। বাড়ির ক্ষেত্রেও তাই, তোমাকে বাড়ির ক্ষেত্রে যদি ফিউজটা বের করতে হয় যে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগবে, তাহলে তোমার বাড়ির টোটাল পাওয়ার আগে হিসাব করতে হবে। বাড়ির টোটাল পাওয়ার, বাড়িতে কি কি যন্ত্র আছে তাদের কার কত পাওয়ার সব অ্যাড করবে। হ্যাঁ, সব পাওয়ারগুলো ধরো 60 ওয়াট, তারপরে 100 ওয়াট, তারপরে 1000 ওয়াট, ধরো এটা আছে দুটো, এটা আছে মনে করো তিনটে, এটা একটা, মনে করো চারটা আছে 200 ওয়াট, এইভাবে সব অ্যাড করে ঠরে একটা কিছু পাওয়ার আসবে। পাওয়ার আসলো ওয়াট ইউনিটে। আফটার দ্যাট আই বের করো, P/V। বাড়ির ভি আমাদের ভারতবর্ষে সব বাড়িরই ভি হচ্ছে 220 ভোল্ট। ওকে, ভাগ করে দাও। তো ভাগ করে দিলে পরে তুমি কিন্তু বের করতে পারবে যে কত অ্যাম্পিয়ারের ফিউজ লাগবে। এটা ওই যে এর মতোই পেয়ে যাবে, একটা ভ্যালু আসবে। তো নেক্সট হায়ার ভ্যালুর যে ফিউজটা সেটা ইউজ করবে। ওকে, আচ্ছা, এবার আমরা একটা প্রবলেমই বলতে পারো এটা, তো সেটা করি চলো। ধরো দুটো তড়িৎ যন্ত্র আছে যাদের ক্ষমতা P1 ও P2 এবং তাদের রেটিং এরকম, VP1 একটার রেটিং, আরেকটা রেটিং হচ্ছে VP2, মানে ভোল্টেজ রেটিং সেম, শুধু পাওয়ারটা আলাদা। মনে করো দুটো বাল্ব, একটা 100 ওয়াটের, একটা 60 ওয়াটের, দুটোরই ভোল্টেজ রেটিং 220 ভোল্ট। ওকে, এবার এদেরকে যদি আমরা সিরিজে কানেক্ট করি তাহলে পরে সিরিজের তুল্য ক্ষমতা কত হবে, আমাদের কোশ্চেনটা এটা। ইকুইভ্যালেন্ট পাওয়ার কত হবে, P ইকুইভ্যালেন্ট সিরিজে। তো চলো বের করি। তো দুটো বাল্ব ধরো, যাই ধরো, আমি এদেরকে রেজিস্টার হিসেবে ড্র করছি। হ্যাঁ, এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার R1 R2, এর রেজিস্ট্যান্স R1 ধরলাম, এর রেজিস্ট্যান্স R2 ধরলাম। R1 মানে কি, এখান থেকে বেরও করে রাখতে পারো। R1 মানে হচ্ছে V²/P1, আর R2 মানে কি V²/P2। পাওয়ার ইকুয়াল টু V²/R, সো R ইকুয়াল টু V²/P। এবার এই দুই প্রান্তে এই যে সিরিজে কানেক্ট করেছি আমি, এর এই সমবায়ের দুই প্রান্তের কিন্তু বিভব পার্থক্য, এটাও কিন্তু ভি। বুঝতে পেরেছো? তো এটা যদি ভি হয় তাহলে আমাকে তুল্য ক্ষমতা বের করতে বলেছে। তো তুল্য ক্ষমতা কেমন করে বের করা যাবে দেখো একটু। পি ইকুইভ্যালেন্ট বের করতে বলেছে আমাকে। সো পি ইকুইভ্যালেন্ট ইজ, আমরা লিখতে পারি I²R1 প্লাস I²R2, পারি লিখতে। অথবা তুমি এটাকে কমন নিয়েও লিখতে পারো, I²×R1 প্লাস R2। এখান থেকেও শুরু করতে পারতে, কোনো অসুবিধা নেই, কারণ তুল্য রোধ তো R1 প্লাস R2 আর প্রবাহ মাত্রা এটা। এবার আইকে আমরা কি লিখতে পারি, আইকে লিখতে পারি V/R, তাহলে এটাকে লিখতে পারি V²/R1 প্লাস R2 হোল স্কোয়ার ইন্টু R1 প্লাস R2, so it will be V²/R1 প্লাস R2। ঠিক কি না? ওকে, এবার এটাকে একটা কাজ করি। হ্যাঁ, এটাকে আমরা এরকম করে দিই, 1/R1/V² R2/V² ইকুয়াল টু 1/R1 দেখো কি R1/V² মানে কি, আমি এখানে রেজিস্ট্যান্স বের করে রেখেছিলাম, রেজিস্ট্যান্স বসানোর প্রয়োজন নেই। তুমি যদি একদম পাওয়ারের ফর্মুলাটাই লিখতে, পাওয়ারের ফর্মুলা কি ছিল, P ইকুয়াল টু V²/R, P ইকুয়াল টু V²/R, তাই না? P ইকুয়াল টু V²/R, তাহলে R/V² মানে কি 1/P, সো দিস ইজ 1/P1 and this is 1/P2।
ওকে, সো আমাদের কি আসলো, পিই ইজ ইকুয়াল টু 1/1/P1 প্লাস 1/P2। তার মানে সমান্তরালে রোধের ফর্মুলা যেরকম আসে তাই আসলো না, ঠিক কি না? অথবা তুমি যদি এটাকে এরকম করে লিখতে আর কি 1/PE ইকুয়াল টু কি আসতো তাহলে 1/P1 প্লাস 1/P2। ওকে, তো এই হচ্ছে তোমার ফর্মুলা, বুঝতে পেরেছ? এবার চলো দেখি প্যারালেল লিখি। ওকে, এবার প্যারালেল এখানে করে দেই তো হয়ে যাবে, ছোট জিনিস। প্যারালেল এরকম কানেক্ট করেছ, এবং সমবায়ের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু এখানেও ভি। ওকে, এই দুই বিন্দুর বিভব পার্থক্য কিন্তু ভি। চলো এবার তাহলে আমরা বের করব হচ্ছে ইকুইভ্যালেন্ট পাওয়ার। ইকুইভ্যালেন্ট পাওয়ার ইকুয়াল টু কি লিখতে পারো, দেখো এই দুই বিন্দুর কিন্তু বিভব পার্থক্য ভি, তাহলে এই রোধের প্রান্তীয় বিভব পার্থক্য এই রোধের প্রান্তীয় বিভব পার্থক্য একই, সো ভি স্কোয়ার বাই R1 প্লাস ভি স্কোয়ার বাই R2 লিখতে পারো। পারো লিখতে? ভি স্কোয়ার বাই R1 মানে P1 আর ভি স্কোয়ার বাই R2 মানে P2। তার মানে এটা কি আসলো, সরাসরি যোগ। তার মানে সমান্তরালে ক্ষমতা সরাসরি যোগ হয়, কিন্তু শ্রেণীতে যুক্ত করলে কিন্তু ক্ষমতা এইরকম ভাবে, ফর্মুলাটা এটা হবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে দুটি তড়িৎ যন্ত্র, বা আরেকটু জেনারেলাইজ করে বলতে গেলে যদি আমরা একাধিক তড়িৎ যন্ত্রকে সিরিজে যুক্ত করি তাহলে পরে তাদের ক্ষমতা, ইকুইভ্যালেন্ট যে ক্ষমতা, তুল্য ক্ষমতার ফর্মুলা এরকম হবে। এটাকে কিন্তু তুমি এরকমও লিখতে পারো মনে রাখার জন্য, তোমার দেখতে হয়তো অদ্ভুত লাগতে পারে এটা, মানে উপরেরটা 1/PE ইকুয়াল টু 1/P1 প্লাস 1/P2, জাস্ট রোধের সমান্তরালের ফর্মুলা যেটা ওটাই, আর এটা সরাসরি যেটা রোধের সিরিজের ফর্মুলা সেটা। তার মানে শ্রেণীতে লাগালে পাওয়ার এই ফর্মুলা থেকে ইকুইভ্যালেন্ট পাওয়ার পাওয়া যাবে, আর সমান্তরালে যুক্ত করলে এই ফর্মুলা থেকে পাওয়া যাবে। ওকে ওকে, চলো। আচ্ছা, এবার চলো আমরা চ্যাপ্টারের কিন্তু থিওরিটিক্যাল পার্ট যেটুকু আলোচনা ছিল মোটামুটি শেষ। হ্যাঁ, এবার আমরা নিউমেরিক্যাল পার্টে চলে যাচ্ছি। কয়েকটা নিউমেরিক্যাল চলো করি। প্রবলেম নাম্বার 1 সংক্ষেপে লিখি। প্রবলেমটা এরকম, ধরো দুটো বাল্ব আছে, একটা বাল্ব হচ্ছে এ আর একটা বাল্ব হচ্ছে বি, যাদের রেটিং এরকম। এই বাল্বটার রেটিং হচ্ছে মনে করো 200 ভোল্ট 40 ওয়াট, আরেকটা বাল্বের রেটিং হচ্ছে এটাও 200 ভোল্ট কিন্তু এটা হচ্ছে মনে করো 100 ওয়াট, দুটো বাল্ব। এবার ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে এদেরকে যদি সিরিজে কানেক্ট করা হয় তাহলে কোনটি উজ্জ্বল হয়ে জ্বলবে। দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। তো এদেরকে সিরিজে কানেক্ট করলে পরে বাল্ব মানে কি রেজিস্টার, এটারও একটা রেজিস্ট্যান্স আছে, এটারও একটা রেজিস্ট্যান্স আছে। ধরো এটার রেজিস্ট্যান্স আর এ, এটার রেজিস্ট্যান্স আর বি। আমরা যদি এদেরকে সিরিজে কানেক্ট করি আর এ আর বি, আর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 200 ভোল্ট হয়, তাহলে এদের মধ্যে দিয়ে যেটা হবে সেটা হচ্ছে সেম কারেন্ট ফ্লো করবে, কিন্তু এদের প্রান্তীয় বিভব পার্থক্য সেম হবে না। তাহলে এদের পাওয়ারের আমরা কম্পারিজন করব এবার। পি এ ইজ ইকুয়াল টু কত, আই স্কোয়ার ইন্টু আর এ, আর পি বি কত, আই স্কোয়ার ইন্টু আর বি। তো আই তো দুটোর একই, কিন্তু আর এ আর বি আলাদা। তাহলে আমরা এই ক্ষেত্রে কি বলতে পারবো যে বাল্বটার রোধ বেশি হবে তার পাওয়ার বেশি হবে। এবার রোধের হিসাব এখান থেকে করে নাও, আমরা জানি আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। তো এখান থেকে যখন করবে তো তুমি কি দেখতে পাচ্ছ, দুটোর ভি তো একই, সো আর ভ্যারিজ অ্যাজ 1/p। দেয়ারফর এখান থেকে বুঝে যাচ্ছ যে পি যার কম তার আর বেশি, তার মানে তুমি বুঝতে পারছো আর এ ইজ গ্রেটার দ্যান আর বি। এই জায়গাটা আগে ক্লিয়ার হও। আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর, সো আর বের করবো, আর ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। দুটোর ভি কিন্তু একই 200 ভোল্ট, তাহলে আমরা কি লিখতে পারি, আর ভ্যারিজ অ্যাজ 1/p। তো পি কার কম,
এটা, তাহলে এটার রোধ বেশি। এবার আমি এখানে কি বলছিলাম যে সিরিজে কানেক্ট করলে যার রোধ বেশি, সিরিজে পাওয়ার তো রোধের সমানুপাতিক, কারণ কারেন্ট দুটোর ভিতর দিয়ে একই, বোঝা গেল? তাহলে যার রোধ বেশি সে বেশি উজ্জ্বল হয়ে জ্বলবে। কার রোধ বেশি? এই যে এখানে বের করা আছে এ, দেয়ারফর পি এ উইল বি গ্রেটার দ্যান পিবি, সো এ উইল বি ব্রাইটার। ফার্স্ট কোশ্চেন সলভড। কোশ্চেন নাম্বার 2, যদি এই বাল্ব দুটোকে প্যারালেলে কানেক্ট করতাম, প্যারালেলে কানেক্ট করলাম, এই হচ্ছে আর এ, এই হচ্ছে আর বি। এবার কি হবে? এবার কিন্তু ওদের মধ্যে দিয়ে কারেন্ট সেম হবে না, কিন্তু ওদের যেটা বিভব পার্থক্য সেটা সেম হবে, উইচ ইজ ভি। তাহলে এবার পি এ কত লিখবা? ভি স্কোয়ার বাই আর এ। পি বি কত লিখবে? ভি স্কোয়ার বাই আর বি। কেন লিখলাম? কারণ ভিটা তো দুইজনের সেম, সুতরাং পি এ পি বি কম্পেয়ার করতে সুবিধা হবে আমার। আই দিয়ে এক্সপ্রেশন লিখতে পারতাম, কিন্তু আই তো আলাদা, ওটা আরও জটিলতা বাড়তো, ঠিক না? তাহলে এবার কি? এবার দেখো পি আর এর সাথে ব্যস্তানুপাতি সম্পর্ক হয়ে গেল, ইনভার্সলি প্রপোর্শনাল, দেয়ারফর পি বি উইল বি গ্রেটার দেন পি এ, তাই না? আর বি ইজ লেস দেন আর এ ছিল, দেয়ারফর কি দাঁড়াবে এই সম্পর্ক অনুযায়ী? পি বি উইল বি গ্রেটার দেন পি এ, সো বি উইল বি ব্রাইটার ইন দিস কেস। ওকে, নাম্বার 3 যেটা বের করতে দিতে পারে সেটা হচ্ছে পি ইকুইভ্যালেন্ট বের করতে দিতে পারে, এই কেসে এবং এই কেসে। সিরিজের ক্ষেত্রে পি এস লিখলাম, কত হবে? একটু আগে আমরা ফর্মুলা করেছি, কি হবে? পি ওয়ান পি টু ডিভাইডেড বাই পি ওয়ান প্লাস পি টু, বাস ফর্মুলা বসিয়ে দাও, শেষ। 40 ইন্টু 100 ডিভাইডেড বাই 140 ওয়াট, যা আসবে হিসাব করলে সেটাই হবে। পি প্যারালেলে কত হবে? পি ওয়ান প্লাস পি টু, দ্যাট ইজ ইকুয়াল টু 140 ওয়াট। বোঝা গেল? আশা করি অসুবিধা হওয়ার কথা না। তো এটা একটা কোশ্চেন বলতে পারো, প্রবলেম বলতে পারো। চলো আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আরেকটা প্রবলেমে। এটা সিবিএসইতে এসেছিল প্রবলেমটা, তোমাদের বইতেও আছে। প্রবলেমটা এরকম, একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা আমি আগে আঁকি তারপরে বলছি। এইদিকে আছে আই আর এইদিকে আছে ভি, এবং পয়েন্টসগুলো দেওয়া আছে। এটা হচ্ছে 1.0, এটা 2.0, এখানে আছে 1.4, তারপরে আছে 2.8, 4.2, 5.6, এবং গ্রাফটা এরকম। গ্রাফটা হচ্ছে এইখান থেকে এইখানে পর্যন্ত। এবার বলি গ্রাফটা কিসের? গ্রাফটা হচ্ছে যে বলছে 4টা সেল আছে। কয়টা সেল? এরকম সেল আছে, আইডেন্টিক্যাল সেল 4টা, টোটাল 4টা সেল সিরিজে কানেক্টেড আছে, এবং তার সাথে একটা এক্সটার্নাল রেজিস্টার আর লাগানো আছে। ধরো এদের প্রত্যেকের তড়িৎচালক বল ই, অভ্যন্তরীণ রোধ আর। বুঝবে একটু বিষয়টা কি? 4টা সেল, এই যে এরকম আমি ছবি আঁকছি, এই এই এই, এবং তার সাথে একটা এক্সটার্নাল রেজিস্টার। ওকে, এবার এই যে এক্সটার্নাল রেজিস্টারটা যেটা, এটা ভ্যারিয়েবল। এটাকে ভ্যারি করলে পরে কি হয়? এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স যেটা, সেটা চেঞ্জ হবে। অর্থাৎ এটা একটা সার্কিট, এখানে 4টা সেল আইডেন্টিক্যাল সেল সিরিজে আছে, তার সাথে একটা এক্সটার্নাল রেজিস্টার কানেক্টেড আছে হুইচ ইজ ভ্যারিয়েবল। তো এটাকে ভ্যারি করলে পরে এর অ্যাক্রসে যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা চেঞ্জ হবে, এবং একে ভ্যারি করলে অবভিয়াসলি সার্কিটের কারেন্টও চেঞ্জ হবে, তাই না? সার্কিটের কারেন্ট যেটা আই সেটা, আর এর অ্যাক্রসের পোটেনশিয়াল ডিফারেন্স ভি, তার গ্রাফ এটা। বোঝা গেল? কোশ্চেন হচ্ছে, 3টা কোশ্চেন আছে এখানে। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে
যে হোয়াট ইজ দ্য ইএমএফ অফ ইচ সেল, ই এর ভ্যালু কত। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে আর কত, অ্যান্ড কোশ্চেন নাম্বার 3 হচ্ছে যে এই বর্তনীতে বহির্রোধে সর্বোচ্চ ক্ষমতা যখন ব্যয় হবে তখন আই কত। এই আইটা কিন্তু নর্মাল আই না, এটা বলছে কি যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই ফর দ্য পাওয়ার ইন দ্য এক্সটার্নাল রেজিস্ট্যান্স টু বি ম্যাক্সিমাম, অর্থাৎ আর এর মধ্যে দিয়ে আর এর ক্ষমতা সবচেয়ে বেশি কখন হবে, তখনকার কারেন্টটা কত। ক্লিয়ার? আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। এবার সলিউশনের দিকে যাওয়া যাক। তো গ্রাফটা দেখো, গ্রাফটা যদি তোমরা ভালো করে একটু দেখো তাহলে এখান থেকে দুটো তথ্য পাওয়া যায়। কি কি? অ্যাট আই ইকুয়াল টু 0 ভি ইকুয়াল টু 5.6, দেখতে পাচ্ছ? এই যে আই 0, ভি কত? 5.6। দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট অবজারভেশন, এটা একটা অবজারভেশন। ওকে, আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছ দেখো, অ্যাট ভি ইকুয়াল টু 0 আই ইকুয়াল টু 2.0। অবশ্যই এটা অ্যাম্পিয়ারে আছে, আমি একক লিখিনি, এটা অ্যাম্পিয়ারে আছে আর এটা ভোল্টে আছে। ওকে, এই দুটো তথ্য কিন্তু আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, এই দুটো দিয়েই অ্যাকচুয়ালি অঙ্কটা হয়ে যাবে। দেখো আই যখন 0, আই 0 হওয়ার মানে কি? আই 0 হওয়ার মানে ওপেন সার্কিট। তাহলে ওপেন সার্কিট মানে ওপেন সার্কিটে কি হয়? তার মানে এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ই, বা তুমি বলতে পারো ই ইকুইভ্যালেন্ট। যখন আই 0 হয় তখনকার যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটাই তো ইএমএফ। তো এই বর্তনীর ক্ষেত্রে যেহেতু একাধিক ব্যাটারি লাগানো আছে তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ হবে। তাহলে ইকুইভ্যালেন্ট ইএমএফ ইজ নাথিং বাট 5.6। তাহলে তুমি লিখতে পারো ই ইকুইভ্যালেন্ট ইজ 5.6। এখন চারটা সেল, চারটা একই তড়িৎচালক বল এবং সিরিজে আছে, সো ইট ইজ 4E ইকুয়াল টু 5.6, সো ই ইকুয়াল টু 1.4 ভোল্ট। একটা অ্যান্সার আমি পেয়ে গেলাম, 1 নম্বরের অ্যান্সারটা। বোঝা গেল? এবার চলো 2 নম্বরটা কি করে পাবো, সেটা এই নিচের লাইনটা থেকে পাবো। দেখো এখানে দেখো V0, V0 কখন হয়? V0 মানে এর দুই প্রান্তের বিভব পার্থক্য নেই, কারেন্ট আছে সার্কিটে, তার মানে এই রেজিস্টারটাই 0, ঠিক কি না? তাহলে এই রেজিস্ট্যান্সটা যদি 0 হয় তাহলে সার্কিটের তুল্য রোধ কত? এই চারটার যা তুল্য রোধ তাই। তখনকার কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। বুঝতে পেরেছ? তাহলে এই তথ্যটাও কিন্তু আমি কাজে লাগাতে পারি। কিভাবে? দেখো একটু, when V equal to 0 R must be 0, কারণ I তো আছে। V মানে কি? এখানে লেখো, V মানে তো I ইন্টু R। তো I ইন্টু R 0 কি শর্তে হতে পারে? হয় I 0 নাহলে R 0, কিন্তু I তো আছে 2 অ্যাম্পিয়ার। তাহলে কোন শর্তে হচ্ছে এটা? R 0, তার মানে তখন এই রেজিস্টারটা নাই। ওকে, তো এই রেজিস্টারটা যদি না থাকে, দেয়ারফর ওই সময় R ইকুইভ্যালেন্ট কত? 4R। ওকে, তাহলে ওই সময় কারেন্ট কত সার্কিটের? কারেন্টের ফর্মুলা কি হবে? I ইকুয়াল টু 4E ডিভাইডেড বাই 4R। দ্যাট মিন E বাই R, E বাই R ইকুয়াল টু কত দেওয়া আছে তোমাকে? 2। তাহলে R ইকুয়াল টু কত হবে? E বাই 2। E বাই 2 মানে কত? 1.4 বাই 2 মানে 0.7 ওহম। বোঝা গেল কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে V যখন 0, V0 হওয়া একমাত্র সম্ভব যদি এই রেজিস্ট্যান্সটাই না থাকে। তো এই রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে পরে সার্কিটের তুল্য রোধ কত? শুধু ওই অভ্যন্তরীণ রোধগুলো, হুইচ ইজ 4R। তাহলে ওই সময় সার্কিটের কারেন্ট কত? ই ইকুইভ্যালেন্ট বাই 4R। 4R হচ্ছে ওই সময়কার তুল্য রোধ, আর ইকুইভ্যালেন্ট ওই সময়কার, আর ই ইকুইভ্যালেন্ট তো 4E, চারটা ব্যাটারি সিরিজে আছে। তো ই তো অলরেডি বের করা হয়ে গেছে আমাদের, তাহলে 0.7 ভোল্ট, 0.7 ওহম হয়ে গেল আর, স্মল আর। এবার বের করতে বলেছে যে যখন আর এর মধ্যে পাওয়ার ম্যাক্সিমাম তখন আই কত। তো আর এ পাওয়ার ম্যাক্সিমাম হয় কখন? P
is maximum when capital R equal to small r. স্মল আর মানে এখানে সবগুলো মিলে 4r, একটু আগে করলাম আমরা এই থিওরিটা। দেয়ারফর I ইকুয়াল টু কত হবে 4e ডিভাইডেড বাই 4r প্লাস 4r, তাই না? এই সার্কিটের কারেন্টের ইকুয়েশন কি? টোটাল বা ইকুইভ্যালেন্ট ইএমএফ ডিভাইডেড বাই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স 4r স্মল আর, আর এই আর মানে কত আবার 4r, so it will be EY কত 2r। E কত? E আমাদের এসেছিল 1.4 আর এটা আসছে 2 into 0.7, so this is 1 ampere। বোঝা গেল? তো এই অঙ্কটা তোমাদের বইতে আছে, দেখবে একদম লাস্টের দিকে। এটা কিন্তু এসেছিল একবার সিবিএসইতে, দুইবার এসেছিল, একবার না, মানে একই টাইপের অঙ্ক দুইবার এসেছিল, ডেটাটা একটু আলাদা ছিল। খুব ইম্পর্টেন্ট, ভালো অঙ্ক, আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট প্রবলেমে চলে যাই। চলো এবার করি প্রবলেম নাম্বার, আগেরটা বোধহয় নাম্বার দেইনি, যাই হোক এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3 হবে এটা। এটাও একটা তোমাদের বইয়েরই অঙ্ক নিয়েছি আমি, এটাও খুব সুন্দর একটা অঙ্ক। দেখো অঙ্কটা হচ্ছে the ratio of resistances in the four arms of a Wheatstone bridge। একটা হুইটস্টোন ব্রিজ আছে, তোমাদের পরিচিত জিনিস, এরকম একটা হুইটস্টোন ব্রিজ। এবং জানো যে এখানে ব্যাটারি থাকে আর মাঝখানে কি থাকে, গ্যালভানোমিটার থাকে। তো এই যে চারটা আর্ম, মাঝখানে একটা রেজিস্টার থাকে বা গ্যালভানোমিটার যাই বলো, এই চারটা আর্মের যে রেজিস্ট্যান্সগুলো আছে তাদের রেশিওটা তোমাকে দেওয়া আছে। আচ্ছা আমরা এটাকে ধরলাম R1, এটাকে ধরলাম R2, এটাকে ধরলাম R3, এটাকে ধরলাম R4। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন R1 is to R2 is to R3 is to R4 it is given, and it is 3 is to 1 is to 12 is to 4। কোশ্চেন হচ্ছে what is the ratio of the powers consumed in the arms of the bridges। অর্থাৎ তোমাকে বের করতে বলেছে P1 is to P2 is to P3 is to P4। দিস ইজ দ্য কোশ্চেন। এই চারটা বাহুতে পাওয়ার কনজিউমড যেটা হচ্ছে তার রেশিও কি, তার অনুপাত কি। ওকে, তো চলো সলভ করি। ওকে, প্রথমেই দেখো যেটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ কি না, এখানে দেখো বুঝতে পারবে R1 is to R2 3 is to 1, R3 is to R4 12 is to 4, that means also 3 is to 1, so it's a balanced হুইটস্টোন ব্রিজ। therefore এই রাস্তাটা বাতিল, এই দিক দিয়ে কোনো কারেন্ট তো নেই। তাহলে এবার চলে যাই যে এই বর্তনীর তুল্য রোধ আমরা বের করব। হ্যাঁ, বের করে ধরো এটা হচ্ছে E, এই মেইন কারেন্ট হচ্ছে I। এবার চলো তুল্য রোধ বের করি। R ইকুইভ্যালেন্ট অফ দিস সার্কিট কত হবে বলে ফেলো। আমি এই রোধগুলো ধরে নিতে হবে আমাকে, 3 1 12 4 তো আর লেখা যাবে না, তুমি 3R আর 12R 4R এরকম ধরতে পারো। তো সেটা ধরলে পরে এই রাস্তায় কত আছে 3R আর R, তার মানে 4R। এই রাস্তায় কত আছে 16R, isn't it? আচ্ছা, তাহলে তোমার তুল্য রোধ দাঁড়াচ্ছে কত 4R ইন্টু 16R ডিভাইডেড বাই 4R প্লাস 16R। আমি কিন্তু সংক্ষেপে করছি, বুঝতে পারছো আশা করি। আমি ধরলাম এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে স্মল আর, এটা সরি এটা 3R, এটা স্মল আর, এটা 12R, এটা 4R। এবার যা ভাবো 4R আর 16R প্যারালাল কম্বিনেশন হয়ে গেল। তো এটা হচ্ছে 64R স্কোয়ার ডিভাইডেড বাই 20R, it will be 16/5R। এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, এবার
মেইন কারেন্ট যেটা, মেইন কারেন্ট আমাদের বের করার প্রয়োজন পড়বে না, মেইন কারেন্টটা এখানে এসে দুটো ব্রাঞ্চে ডিভাইড হয়ে যাবে, এবং যেহেতু এটা একটা ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, দেয়ারফর এই কারেন্টটা এই দিক দিয়ে চলে যাবে, মানে এটার ভেতর দিয়েও যাবে, এটার ভেতর দিয়েও যাবে, এই কারেন্টটাও এটার ভেতর দিয়েও যাবে, এটার ভেতর দিয়ে যাবে। এই রাস্তায় যেহেতু কোনো কারেন্ট নেই, তাহলে আমরা যদি এই দুটো বের করতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। দেখো I1 কি করে বের করব? R ইকুইভ্যালেন্ট ডিভাইডেড বাই এই রাস্তার রেজিস্ট্যান্স, এই রাস্তার রেজিস্ট্যান্স কত আছে? 4R ইন্টু মেইন কারেন্ট, মেইন কারেন্ট আমরা I ধরে নিয়েছি। বোঝা যাচ্ছে আমার কথা? এটা হচ্ছে সমান্তরাল সমবায়ে কোনো একটি শাখার মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সূত্র। সমান্তরাল সমবায়ে তুল্য রোধ বাই ওই রোধ ইন্টু মূল প্রবাহ। তুল্য রোধ আমরা এইমাত্র বের করলাম, কত? 16/5। সো 16/5 R বাই 4R ইন্টু I কত দাঁড়াচ্ছে? 4/5I। পরিষ্কার? সিমিলারলি I2 বের করো, কত হবে? RE by 16R into I. So 16R by 5 into I তো থাকবেই সঙ্গে উপরে, আর নিচে হচ্ছে 16R। 16R cancel, so it will be I by 5. ওকে, তো এবার আমরা করতে পারবো। therefore P1 is to P2 is to P3 is to P4 কত হবে? P1 মানে এর পাওয়ার, দ্যাট মিন্স I1 স্কোয়ার R1, এটা I1 স্কোয়ার R2, পরেরটা I2 স্কোয়ার R3, তারপরেরটা I2 স্কোয়ার R4। এই দুটোর মধ্যে দিয়ে কারেন্ট I1 আর এই দুটোর মধ্যে দিয়ে কারেন্ট I2 বসিয়ে দাও। এবার দেখো I1 এর ভ্যালু কত? I1 এর ভ্যালু হচ্ছে আমার 4/5R, তাহলে এটা হয়ে যাবে 16/25 ইন্টু I স্কোয়ার ইন্টু 3R ইস টু, এটা কত হয়ে যাবে? এটাও হয়ে যাবে 16/25 ইন্টু I স্কোয়ার ইন্টু R ইস টু, এটা হবে 1/5, তার মানে 1/25, এটা I স্কোয়ার ইন্টু 12R ইস টু, এটাও হবে I স্কোয়ার বাই 25 ইন্টু 4R। ক্যান্সেল করো, 25 25 25 25, তারপর I স্কোয়ার R I স্কোয়ার R I স্কোয়ার R I স্কোয়ার R, কত থাকছে এখানে? 16, এখানে থাকছে না, এখানে থাকছে 16 ইন্টু 3, এখানে 16, এখানে 12, এখানে 4, তার মানে 48 is to 16 is to 12 is to 4, 4 দিয়ে তো ডিভাইড করা যায়, তাহলে 12 is to 4 is to 3 is to 1. ওকে, দিস ইজ দ্য আনসার। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আমরা কি করলাম? আমরা দেখলাম যে প্রথমে এটা হুইটস্টোন ব্রিজটা যেটা দেওয়া আছে এটা ব্যালেন্সড কিনা, ব্যালেন্সড হলে এই রাস্তায় কারেন্ট নেই, সো এই রাস্তাটাকে হিসাব থেকে বাদ দিয়ে দাও, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করো, এবার ব্রাঞ্চের ভেতর দিয়ে কারেন্ট বের করো, তারপরে I স্কোয়ার R করে পাওয়ার বের করো, তার অনুপাত করো, বাস। ওকে, নেক্সট। ওকে, চলো নেক্সট প্রবলেম যেটা, সেটা হচ্ছে নিটে এসেছিল, 2016 এসেছিল প্রবলেমটা। তো প্রবলেমটা এরকম, দ্য চার্জ ফ্লোয়িং থ্রু এ রেজিস্ট্যান্স R ভ্যারিজ উইথ টাইম t অ্যাজ Q ইকুয়াল টু AT মাইনাস BT স্কোয়ার। কিউ এর এক্সপ্রেশন দেওয়া আছে AT মাইনাস BT স্কোয়ার, রেজিস্ট্যান্সটা হচ্ছে R। তোমাকে বলছে টোটাল হিট প্রডিউসড, এই রেজিস্ট্যান্সের মধ্যে কত হিট প্রডিউসড হবে বের করো। তো চলো শুরু করি। প্রথমে আমরা I বের করে নিই। I ইকুয়াল টু কি? dq dt, কত হবে? A মাইনাস 2BT।
এবার এই কারেন্টের নেচারটা একটু বোঝো। এই কারেন্টটা কিন্তু দেখো যত টাইম বাড়ছে এই কারেন্টটা কিন্তু কমে যাচ্ছে, বুঝতে পারছো? তো আমরা দেখি যে I0 কখন হয়, a minus 2bt equal to 0, so t equal to a by 2b। এই টাইমটাকে নোট করো। দ্যাট মিন্স শুরু থেকে এতটা টাইম পর্যন্ত কারেন্টটা চলবে, তারপরে বন্ধ। ওকে, তার মানে তোমাকে এই টাইমে কত হিট প্রডিউসড হবে সেটা বের করতে হবে। তো এবার আমরা একটা ডিএইচ বের করি, একটা স্মল টাইমে কত হিট প্রডিউসড হচ্ছে, হুইচ ইজ I স্কোয়ার আর ডিটি ইকুয়াল টু a minus 2bt whole square into r dt, which is a square minus 4abt plus 4b square t square into r dt. Therefore H produced total heat 0 to t, t মানে a by 2b, a square minus 4abt plus 4b square t square r dt। তো চলো আরটা বাইরে নিয়ে নাও, ইটস এ কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনটা করে ফেলো। স্কোয়ার টি মাইনাস 4abt স্কোয়ার বাই 2 প্লাস 4b স্কোয়ার টি কিউব বাই 3, 0 টু a বাই 2b বসিয়ে দাও। a বাই 2b করলে বসাই, পরের লাইনে করব। এটাও হবে a স্কোয়ার বাই 4b স্কোয়ার, সঙ্গে আরেকটা 2ও ছিল এখানকার, এটা হবে 4b স্কোয়ার বাই 3 তো আছেই, আর টি কিউব মানে a কিউব বাই 8b কিউব, isn't it? ওকে, এটাকে সিম্পলিফাই করতে হবে। দেখো এটা কি দাঁড়াচ্ছে, আর ইন্টু a কিউব বাই 2b মাইনাস 4 4 কাটো, তাহলে এটা থাকবে, এখানেও হবে a কিউব বাই 2b প্লাস এটা হবে a কিউব বাই 6b, isn't it? তো এটা তো ক্যান্সেলই হয়ে গেল, দ্যাট মিন্স a কিউব r ডিভাইডেড বাই 6b, দিস ইজ দ্য আনসার। এই কোশ্চেনটাতে ট্রিক একটুখানি ছিল এটাই, সেটা হচ্ছে কারেন্টটাকে তোমাকে বুঝতে হবে, নাহলে তুমি ইন্টিগ্রেশনের লিমিট দিতে পারবে না। এই কারেন্টটা কিন্তু রিডিউসিং কারেন্ট, ডিক্রিজিং কারেন্ট। দেখো a মাইনাস 2bt, টি এর ভ্যালু যত ইনক্রিজ হবে তত কারেন্ট কমতে থাকবে। তো কারেন্টটা কখন জিরো হবে সেই টাইমটা বের করে নিতে হবে, ওই পর্যন্ত হিট প্রডিউসড হবে সেটা বের করতে বলেছে। ওকে, জাস্ট ইন্টিগ্রেশনের লিমিটটা আমাকে কত হবে 0 টু কত সেইটা আমাকে এখান থেকে বের করে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো এই চ্যাপ্টারে আরও কিছু প্রবলেম ছিল, করার ইচ্ছা ছিল, কিন্তু ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। তো তোমরা করবে, অসুবিধা হলে আমাকে জানাবে। আজকে এ পর্যন্তই। ওকে, থ্যাংক ইউ।